আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিলের রানী গল্পের 15 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। হিয়া চুপচাপ একটা জায়গায় বসলো। কতক্ষণই বা ভেজে কাপড়ে থাকবে, তাহলে গুলো নিয়ে গিয়েছে, তা কি করে ওসব আসবে, তখন ইচ্ছা মতো দিবে, কিন্তু এখন কি করবে হিয়া ভাবতে লাগলো। কি করা যায়। এদিকে শ্রাবণ কাবার থেকে হিয়ার জন্য জামা কাপড় বের করলো। ওর রাগ ওঠার কারণ আছে, সেই কখন থেকে ওর জন্য অপেক্ষা করছিল, আসেনি। শেষমেশে দেখলো আরেক রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। শ্রাবণ হিয়ার জামা কাপড় আর তোয়ালে নিয়ে বসে রইল। হিয়া ওয়াশরুমে বসে বন্দি আটছিল। এর একটু পরই উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে নাটক করে বলে উঠল, এই যে শুনছেন না, একটু খুলুন, আমার শরীর খারাপ, একটু খুলুন না। শ্রাবণ হিয়ার শরীর খারাপ ওই কথা শুনে চোট করে উঠে ওয়াশরুমের দরজাটা খুলে দিয়ে দাঁড়ালো। হিয়া ভাবতে পারেনি সাথে সাথে দরজা খুলে দিবে, তাই ফিক করে হেসে দিল। শ্রাবণ ব্রু কুঁচকে উঠে বলল, কি হয়েছে, কই শরীর খারাপ, তুমি না হাসছো? হাসছে তো কি হয়েছে, আমার জামা কাপড় দিন। দেব না, তাহলে হাতে রেখেছেন কেন, দিন। শ্রাবণ আবারও ওয়াশরুমের দরজা চাপিয়ে দিয়ে বলল, থাকো, তোমাকে বাহিরে বের করতে দেব না, তুমি যে পর্যন্ত সরি না বলবে সে পর্যন্ত খুলবো না। খুব বীর দেখিয়ে তো গিয়েছিলে আম্মুর রুমে ঘুমাতে, আমিও দেখবো আম্মু এখন তোমাকে বাঁচাতে আসে কিনা। আরে তোমাকে কত করে বলেছি যে ভালোবেসেছিলাম একটা মেয়েকে, সেটা প্রায় 1.5 বছর আগের কথা, সেটা নিয়ে এমন জেদ করার কি আছে, আর তোমাকে কি কম ভালোবাসি, হ্যাঁ? হিয়া এই শুনে আবারও দরজা ধাক্কালো, বলল, সরি, আর বলবো না, প্লিজ দরজাটা খুলুন, আর কখনো এমন বলবো না, এখন আমার জামা কাপড়গুলো দিন। শ্রাবণ জামা কাপড়গুলো দিল। হিয়া বলল, আমি আর বলবো না, আমার জামা কাপড়গুলো দিন। শ্রাবণ কি যেন ভেবে উঠে বলে উঠল, দিব, তবে একটা শর্তে। হিয়া কপাল কুঁচকাল, কি শর্ত? যদি জামা কাপড়গুলো দেই তাহলে আমি পরিয়ে দিব, আর না হলে এভাবেই থাকবে। হিয়া বেকায়দা পড়ে গেল, মনে মনে বলল, লোকটা তো সত্যিই খচ্চর, কিভাবে একটা মানুষের ড্রেস পরিয়ে দিবে, লজ্জা করবে না? একটু লজ্জা নেই। শ্রাবণ এগিয়ে এসে বলল, কি হলো, শর্ত কি মানবে? না, তাহলে চলে গেলাম। না, তাহলে কাছে এসো, পরিয়ে দেই শাড়ি। হিয়া চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, আমি ভেজে কাপড় ছেড়ে আসছি, এরপর শাড়ি পরিয়ে দিবেন। ঠিক আছে। শ্রাবণ বাগবাদী সব কাপড় দিয়ে গেল, শুধু শাড়ি বাদে। হিয়া ওয়াশরুমের দরজা লাগিয়ে ভিজে কাপড় ছেড়ে ব্লাউজ আর পেটিকুট পরে শরীরের তোয়ালে পেঁচে বের হলো। শ্রাবণ হিয়ার শাড়ি গলায় পেঁচিয়ে বসে রয়েছে। হিয়ার সামনে যেতেই শ্রাবণ হিয়ার থেকে তোয়ালে ছাড়িয়ে নিল। হিয়া লজ্জায় 2 হাত বুকের ওপর রাখলো। শ্রাবণের বাঁকা হেসে শাড়ি পরানো স্টার্ট করলো। হিয়ার রাগটা একটু কমালো। শ্রাবণ ঘুরে ঘুরে শাড়ি পরাচ্ছে। হিয়া সন্দেহসূচক দৃষ্টিতে তাকালো, উঠল, এর আগে কি কাউকে শাড়ি পরিয়েছেন? উফ, তাহলে শাড়ি পরানো জানলেন কি করে? হ্যাঁ, নিশ্চয়ই কাউকে পরিয়েছেন। উফ, কি যে উফ উফ করছেন, বলুন জানলে কি করেন? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি, কি সব কথা বলছো? শাড়ি পরানোকে এমন কাজ যে পারবো না? ভালো করে বলুন। না থাক, দরকার নেই। শ্রাবণ তৎক্ষণাৎ হিয়ার পেটে চিমটি দিয়ে বলে উঠল, কি যে লাগছে তোমাকে, ভেজা চুলের রাগে রাগে মিশ্রিত মুখটা জাস্ট অস্থির লাগছে বউজান। আগে জানলে এমন এক করে প্রতিদিন বাথরুমে চুবিয়ে রাখতাম, আর তুমি রাগ করে থাকতে আমি সেই সুযোগ শর্ত দিয়ে শাড়ি পরিয়ে দিতাম। হিয়া প্রতি উত্তরে কিছু বলল না, শ্রাবণের দিকে তাকিয়ে রইল। যতই রাখুক, এই লুকটা তার দেখার তৃষ্ণা মেটে না ওর। শ্রাবণ দাঁড়িয়ে আঁচল রিহা কাঁধে উঠিয়ে দিয়ে বলল, একটু হাসো। হিয়া মুখ ঘুরিয়ে নিল। শ্রাবণ ঘাড় কাত করে হিয়ার দিকে তাকালো। শ্রাবণের চোখে চোখ পড়তেই হিয়া ফুট করে হেসে দিল। শ্রাবণ হেসে বলল, আপনার রাগ করতেও দেরি না, আবার হাসতেও দেরি না, ওপরে ওপরে রাগ দেখান আর তলে তলে হাসেন। এদিকে কাব্য রুমে এসে বলল, বাবা, ভাইয়া ভাবিকে নিয়ে চলে গেল, খুব রেগে আছে। আম্মুকে বলল যে ভাবিকে তুলে নাকি আসান মারবে। তৌকির চৌধুরী উঠে বসলেন, ওইটা কথা কথায় বলছে, আসলে কি আসান মারার জিনিস, ওই ক্লাস আমিও পর করে এসেছি, দেখো গিয়ে তোমার ভাই বইয়ের সাথে সুন্দর করে কথা বলছে। কাব্য বিছানায় শুয়ে পড়ল। তৌকির চৌধুরী বিছানা থেকে নামলেন। কাব্য জিজ্ঞাসা করলো, বাবা কোথায় যাচ্ছ? রুমে চলে যাচ্ছি। কেন, থাকো না। না, চলে যাই, তুমি ঘুমাও, আমার কোনো সমস্যা হতো না তো, থেকে যাও, অন্য একদিন থাকবো, গুড নাইট। তৌকির চৌধুরী চলে গেলেন। কাব্য আবারও উঠে বিছানা থেকে নেমে রুমের দরজা লাগিয়ে দিয়ে এলো। শ্রাবণ ফোন স্ক্রিন করতে করতে শুয়ে পড়ল। হিয়া চুল শুকাচ্ছে আর থেকে থেকে হাঁচি দিচ্ছে। শ্রাবণ ঠোঁট বেঁকিয়ে বলে উঠল, এখনই এই অবস্থা, সামনে কি যে হবে আল্লাহ ভালো জানে। এখন রিনিয়ে রিনিয়ে ছেড়ে দিয়েছি বলে
ভেবো না আমি রোমান্টিক নয়। এরপরে সকালে রাত দুবেলা গোসল করাবো। হিয়া চুপচাপ শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ তাকালো না। হিয়া চুলগুলো শুকিয়ে লাইট নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়লো। শ্রাবণ হিয়াকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমালো। হিয়া আবসা আবসা ডিম আলোতে শ্রাবণকে দেখে নিঃশব্দে হাসলো। শ্রাবণ যখন ঘুমিয়ে পড়লো, হিয়া শ্রাবণের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মিনিট দুয়েক যাওয়ার পর শ্রাবণ বলে উঠলো, আমি যাকে ভালোবাসতাম সেটা ছিল প্রায় 1.5 বছর আগের কথা। শুধু আমি বলি যে তাকে ভালোবাসি, আসলে সে আমাকে ভালোবাসতো না। মেয়েটি ছিল মিরাজের চাচাতো বোন। মিরাজও ভালোবাসতো ওকে। এরপর মিরাজ জানার পর আমাকে এসে মারলো। ইচ্ছে করলে ওকে ওইখানেই জবাই করতে পারতাম, কিন্তু ওই মেয়েটার কথা ভেবে আর কিছু বলিনি। আর তুমি সেটা নিয়ে আমার সাথে রাগ করলে শুনলেও না। হিয়া বলল, মেয়েটার নাম কি? ঈশা। ও এখন কোথায়? ওপরে। কি ওপরে চলে গিয়েছে? দূর, মজা করবেন না বলুন। মজা না, সত্যি সত্যি ওপরে চলে গিয়েছে। কোন ওপরে? আল্লাহ নিয়ে নিয়েছে। মিরাজের সাথে বিয়ে হয়েছিল, এরপর শুনেছি ব্রেন টিউমার হয়ে মারা গিয়েছে। হিয়া একটু অনুতপ্ত হলো, না জেনে কি না যে কি ভেবে ফেলেছে। শ্রাবণ হিয়ার নীরবতা দেখে বলে উঠল, কি হলো, চুপচাপ কেন? সরি, আমি আসলে না জেনে কি যেন বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। শ্রাবণ হেসে বলল, তুমি তো জানতে না, তাও সরি। আচ্ছা শুনুন, ওই মিরাজ তো মনে হয় কষ্টে রয়েছে, ভালোবাসার মানুষটিকে হারিয়েছে, তাই না? ওকে মারার ঠিক হয়নি আপনার। শ্রাবণ মাথা তুলে বলল, তোমার এই মনে হলো? যদি ও কষ্টেই থাকতো তাহলে কি আমাকে মারতো? কখনোই মারতো না। তাহলে মারলেন কেন? শ্রাবণ মিরাজের প্রতি রাগ প্রকাশ করে বলে উঠল, ঈশা মারা যাওয়ার পরে কুত্তার বাচ্চা আরেকজনকে বিয়ে করে ঘুরে বেরিয়েছে, ভর্তি করেছে, তাহলে ওকে ছেড়ে দিব কোন কি করে বলো? হিয়া সব বুঝতে পেরে বলে উঠল, তাহলে তো মিরাজ ভালো না। শ্রাবণ হিয়ার গলায় মুখ গুজে বলে উঠল, ভালো খারাপ রেখে আমাকে ভালো করো। আমি কি করে ভালো করব? কেন ভালোবাসবে? কেন যেন খুব ভুরে হিয়ার ঘুম ভেঙে যায়। শ্রাবণ তখনও ঘুমাচ্ছে। হিয়া শ্রাবণের দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে সময় দেখলো। সকাল 6টা বাজে। হিয়া ফোনটা রেখে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। বিছানার দিকে শ্রাবণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। নিচে এসে ড্রয়িং রুমে বসলো। সাবিহা চৌধুরী তখন নিচে নামলেন। হিয়াকে দেখে এগিয়ে এসে বললেন, হিয়া ঠিক আছো? না মানে শ্রাবণ কিছু বলেছে রাতে? এই সময় তৌকির চৌধুরী নিচে নামলেন। হিয়া বলল, মা আপনার ছেলে কালকে রাতে আমার ঘর থেকে নিয়ে গিয়ে বাথরুমে চুবিয়ে মারতে চেয়েছিল। তৌকির চৌধুরী রাজভারী কণ্ঠে বললেন, আজ আসতে দাও ওকে। হিয়া উঠে দাঁড়ালো। তৌকির চৌধুরী সোফায় বসলেন। কাজের মহিলা ফাতেমা বেগম এলেন। তিনি কিচেনে ঢুকলেন। হিয়াও তার সাথে ঢুকলো। ফাহিমা বেগম বলল, আপনি কি এখন ওনাদের জন্য চা বানাবেন? আর ওনারা চা খাবেন না তো, কফি খায়। ও তাহলে আজকে আমি বানাই? না না, তুমি ওইখানে গিয়ে বসো, আমি করে দিচ্ছি। আপনি তো প্রতিদিনই করেন, আজ আমি করি। ফাতেমা বেগম হাই তুলে সাবিনা চৌধুরীকে বললেন, আপা নতুন বউ নাকি কিচেনে এসে রান্না করবে। সাবিয়া চৌধুরী হিয়াকে বললেন, তুমি পারবে না, চলে আসো। হিয়া বলল, আমি পারবো মা, আজকে আপনাদের কফি বানিয়ে খাওয়াই প্লিজ। তৌকির চৌধুরী সাবিয়া চৌধুরীর হাত ধরে চুপ থাকতে ইশারা করে হিয়াকে বললেন, ঠিক আছে বানাও, আর শ্রাবণের জন্যও বানিও। হিয়া মহা খুশি হয়ে বলল, ঠিক আছে, থ্যাংক ইউ। হিয়া কফি বানালো 4 কাপ। দুটো শ্বশুর শাশুড়িকে দিল আর দুটো কাপ নিয়ে ওপরে চলে গেল। কাব্যের রুমটা লক করা থাকায় আর ডাকলো না। তবুও দুবার নক করে কেন যেন সাড়া না পেয়ে চলে গেল শ্রাবণের কাছে। শ্রাবণ ঘুমিয়েছিল। ও আবার এত সকালে ওঠার অভ্যাস নেই। যেদিন কাজ থাকে সেই দিন উঠে, তাছাড়া খুব কমই উঠে। হিয়া শ্রাবণকে কয়েকবার ডাকলো, এই যে শুনছেন, উঠবেন না? শুনছেন? শ্রাবণ চোখ পিট পিট করে তাকিয়ে হিয়াকে দেখে বলল, কি হয়েছে, উঠবেন না? সকাল হয়ে গিয়েছে। শ্রাবণ উঠে বসলো। ফোনের টাইম দেখে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। হিয়া বিছানা গুছিয়ে কফিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। শ্রাবণ এলেই দিয়ে দিবে। শ্রাবণ বের হলো। হিয়া শ্রাবণের দিক থেকে কফির মগ দিয়ে বলল, এই নিন কফি, আমি বানিয়েছি। শ্রাবণ ব্রুকুসকে কফির মগ হাতে নিয়ে চুমুক দিল। হালকা হেসে বলল, খুব ভালো হয়েছে। হিয়া খুশি দেখে কে অনেক খুশি হয়েছে। ইচ্ছে করছে শ্রাবণকে ধরে কয়েকটা চুমু দিতে, কিন্তু এসব করা যাবে না। রাতে শ্রাবণের থেকে অনেক কষ্ট ছাড়া পেয়েছে, এখন আবার ধরা দিতে চায় না। বেলা 11টা। হিয়া কিচেনে এসে শ্রাবণের জন্য কিছু নাস্তা বানাচ্ছিল। এখন নিচে কেউ নেই বলেই কিচেনে ঢুকে পেয়েছে। মনে হচ্ছে একটু পর পর শ্রাবণের জন্য এটা সেটা বানাতে। এর মাঝে কলিং বেল বেজে উঠল। হিয়া হাতটা ধুয়ে সুন্দর করে ঘুমটা দিয়ে বের হলো। মনে করলো শ্বশুর শাশুড়ি এসেছে। হিয়া মেন দরজা খুলে দেখতেই চোখ পড়লো একটা মেয়েকে। রিয়া এসেছে। হিয়া চিনল না ঠিক।
কিন্তু রিয়া হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে উচ্চস্বরে সাবিহা চৌধুরীকে ডাকতে শুরু করলো। মামুনি মামুনি কই তুমি মামুনি? কাব্য রিয়ার ডাক শুনে চিনে নামলো নিচে। রিয়া কাব্যর কাছে এসে অস্থির কণ্ঠে বলে উঠল, ভাইয়া মামুনি কোথায়? কেন কি হয়েছে? আর তোর এই অবস্থা কেন? জানি না, আগে বলো না। মামুনি কোথায়? বাড়িতে নেই, বাবার সাথে কাজে বেরিয়েছে। আসবে কখন? বিকাল হবে। রিয়া সোফায় বসে পড়ল। হিয়া কাব্যকে ইশারা করে বলল, কে এটা? কাব্য ইশারা করে ওপরে যেতে বলল। হিয়া আগে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কাব্য রিয়াকে বসতে বলে উপরে আসতেই নিল। রিয়া পিছন থেকে বলে উঠল, ভাইয়া শ্রাবণ ভাইয়া কোথায়? রুমে কাজ করছে। এখন কি কথা বলা যাবে? না, একটু পর আসিস। আর তুই একটু বস, আমি ফোনটা নিয়ে এসে আম্মুকে কল দেই। ঠিক আছে যাও। কাব্য চলে যেতেই রিয়া হাত কসলাতে কসলাতে কেঁদে উঠল। তার মামুনি তো কথা দিয়েছিল ওকে ছেলের বউ বানাবে, তাহলে অন্য কেউ বউ হয়ে এলো কেন? রিয়া উপরে এসে কাব্যের রুমের সামনে দাঁড়িয়ে আছে। কাব্য এসে বলল, ভাবি ও কি তোমাকে কিছু বলেছে? না, এই মেয়ে এসে তো মাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমার সাথে কোনো কথাই হয়নি। ওই মেয়েটা কে ভাইয়া? ওই ওই সেই রিয়া, ভাইয়াকে ভালোবাসে। ও আচ্ছা, ভাবি তুমি রুমে যাও। ভাইয়াকে বলো যে রিয়া এসেছে। রিয়া এসে শ্রাবণকে বলল যে রিয়া এসেছে। শ্রাবণ রাগ করলো না বরং ঠিক করলো? রিয়াকে ভাবলো কি করে বুঝাবে। রাগ করলে দেখা যাবে রিয়া ঝুঁকের মাথায় কিছু করে বসবে। শ্রাবণ হিয়াকে রুমে ডাকতে বলে চলে গেল। সিঁড়ি দিয়ে নিচে আসতেই কাব্য বলল, ভাইয়া রিয়া চলে গিয়েছে। কেন? আম্মু কল দিয়ে ওকে বলল বাসায় যেতে। আম্মুরা ফুপ্পির বাসায় যাচ্ছে। ও আচ্ছা। কাব্য সোফায় গিয়ে বসলো। হিয়াও নিচে নেমে সোজা কিচেনে ঢুকে গেল। সেখানে শ্রাবণের জন্য পায়েস বানিয়েছে। শ্রাবণ হিয়াকে কিচেনে দেখে দাঁড়িয়েই রইল। হিয়া হাড়ির থেকে পায়েসটুকু একটু কাচের পাত্রে ঢেকে ধরল। সেটা আবার বাদাম দিয়ে ডেকোরেট করতে লাগলো। শ্রাবণ এগিয়ে গেল। হিয়ার কাজ দেখে বলে উঠল, তুমি রান্না করলে? আপনার জন্য। কিন্তু আমি তো এসব মিষ্টি খাই না। খান না, খাবেন এখন থেকে। সমস্যা কি? শ্রাবণ নাক মুখ কুচকালো। সমস্যা নেই, কিন্তু মিষ্টি খেলে মাথা ঘুরে, তাই খেতে পারি না। হিয়া চোখ পাকিয়ে তাকালো আর বলল, খেতে হবে। শ্রাবণ হিয়ার হাত ধরে হেসে বলল, বলছি এগুলো না খেলে হয় না? হ্যাঁ, অন্য মিষ্টি খাই। অন্য মিষ্টি কোথায় পাবেন? কেন, তোমার কাছেই তো আছে। কোথায়? শ্রাবণ বাঁকা হেসে হিয়ার ঠোঁটে ইশারা করলো। হিয়ার চোখ বড় বড় করে তাকিয়ে মাথা নাড়তে নাড়তে পিছনে গেল। শ্রাবণ এগিয়ে গেল। হিয়ার পিঠ দেওয়ালে গিয়ে ঠেকলো। শ্রাবণ এসে কোনো কথা ছাড়াই হিয়াকে ধরলো। হিয়ার দু হাত দেওয়ালের পিন করে দেওয়ালে ঠুট ডুবালো। বেচারি কাব্য চোখ গেল সেদিকে। ইস, নিজেই লজ্জা পেয়ে উঠে বাহিরে চলে গেল। বিড়বিড় করে বলল, মনে হচ্ছে আমাকেও বিয়েটা করে ফেলতে হবে। কাব্য বাহিরে এসে দাঁড়িয়ে ফোন স্কুল করছিল। ফাহিমা বেগম কাজ করার জন্য ঢুকছিলেন। কাব্য তাকে থামিয়ে বলল পড়ে যেতে। আর ফাহিমা বেগমকে বাগানের দিকে একটা কাজ দেখিয়ে দিল। আর মনে মনে বলল, আন্টি আপনি কাজ করুন, কিচেনে আমার ভাই ও রান্না করুক। বিকালবেলা শ্রাবণ গিয়ে সিয়ামকে এয়ারপোর্টে ড্রপ করে দিতে। ও আজ চলে যাবে। এসেছিল 1 সপ্তাহের ছুটি নিয়ে। এদিকে হিয়া ঘুমিয়েছিল একটু, কিন্তু ফোনের রিংটোনে ঘুম আর ঘুম রইল না। উঠে বসে ফোনটা চার্জ থেকে খুলে এনে দেখলো আননোন নাম্বার কল থেকে কল এসেছে। হিয়া কলটা রিসিভ করে কানে নিল। ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম, হিয়া বলছেন? কণ্ঠটা হিয়ার কাছে একদম অপরিচিত, না ওর ফ্রেন্ড না রিলেটিভ কেউ। হিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমি হিয়া, আপনি কে? ওপাশ থেকে আর কোনো কথা আসে না। হিয়া আবারও জিজ্ঞাসা করলো, কে বলছেন? মেয়েটি ধীর গলায় বলে উঠল, আমি ঈশা, আপনি আমায় চিনবেন না। আমি একটু শ্রাবণের সাথে কথা বলতে চাই। হিয়া কথাটা শুনে পুরো শর্ট খায়। উত্তরে কি বলবে ওর জানা নেই, শুধু চোখ দিয়ে পানি টলমল করছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।